একটা ছেলে যখন একটা মেয়ের উপর আকৃষ্ট হয়ে যায়, একে অপরকে ভালোবাসে, তখন যতই বাধা বিপত্তি আসুক না কেন দিন শেষে তারা ঠিকই এক হয়ে যায়। কিন্তু অনেক সময় প্রকৃতির নির্মম পরিহাসে তাদের ভালোবাসাটা পূর্ণতা পেলেও একে অপরের সাথে বেশি দিন থাকতে পারে না। আজ আমি আপনাদের বলতে যাচ্ছি অসম্পূর্ণ ভালোবাসা নিয়ে তৈরি করা এই ওয়ে স্টেশন মুভিটা। গল্পের শুরুতে আমাদের দিয়া নামের একটা মেয়েকে দেখানো হয় যে ক্লাসে বসে বাইরের খেলা দেখছিল আর তার খাতার মধ্যে একটা স্কেচ তৈরি করছিল। তখন মাঠে আমরা সান নামের একটা ছেলেকে দেখতে পাই। এদিকে দিয়া কিন্তু সানের দিকেই তাকিয়েছিল আর তার একটা স্কেচ তৈরি করছিল। আসলে দিয়া এবং সান একই কলেজে পড়ে। তারা দুজনে একে অপরের খুব ভালো বন্ধু ছিল। তবে তারা বন্ধু হলেও দিয়া মন থেকে সানকে অনেক পছন্দ করত। কিছুক্ষণ পর হঠাৎ দিয়া লক্ষ্য করে সান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে আর এটা দেখে দিয়া তখন ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে যায়। তখন তাকে এভাবে দৌড়ে বেরিয়ে আসতে দেখে তার বান্ধবীরাও তার পেছনে দৌড় দেয়। তখন তারা নিচে এসে দেখতে পায় সানের বন্ধু জিম সানকে কাঁধে করে কলেজের হসপিটালে নিয়ে যাচ্ছে। সেখানে কিছুক্ষণ পর সানের জ্ঞান ফেরে। তখন মেডিকেলের নার্স বলে, তোমার ভালো একটা ডাক্তার দেখানো দরকার, আমার মনে হয় তোমার বড় কোনো সমস্যা রয়েছে। কিছুটা সুস্থ হওয়ার পর সান দিয়ার সাথে বাইরে হাঁটছিল। তখন সান বলে, এই সুন্দর মৌসুমে আমার ক্লাস করার থেকে এসে বাইরে বেশি হাঁটতে ভালো লাগে। তখন দিয়া বলে, তুমি কি মোটেই পড়াশোনা করতে চাও না? তোমার কি পড়াশোনা একদমই ভালো লাগে না? উত্তরে সান বলে, তুমি বিষয়টা যেভাবে দেখছো আসলে তেমনটা না। সান বলে, আমার মায়ের মেমোরি লস হওয়ার একটা রোগ ছিল। মায়ের মাধ্যমে এই রোগটা আমার মধ্যেও চলে এসেছে। অর্থাৎ আমার মা আমাকে ভুলে গিয়েছিল। আমিও সেরকমের একদিন পুরো পৃথিবীকে ভুলে যাব। তখন কোনো কিছুই আমাকে চিনতে পারবে না, এমনকি আমিও চিনতে পারবো না। তখন আমরা বুঝতে পারি সানের রোগটার কথা সান অনেক আগে থেকেই জানতো। তখন দিয়া বলে, তুমি আসলে খুব বেশি চিন্তা করছো। আমাদের ভবিষ্যতের থেকে বর্তমান নিয়েই বেশি চিন্তা করা উচিত, কারণ ভবিষ্যতে কি হবে তা আমরা কেউ বলতে পারি না। আর এখানেই সিনটা কাট হয়। এই ঘটনার পরে আমাদেরকে বেশ কয়েক বছরের পরের সিন দেখানো হয়, যেখানে বর্তমানে দিয়া একটা কোম্পানিতে চাকরি করে আর এখন তার একজন বয়ফ্রেন্ড আছে। তার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে ইওয়ান। দিয়া ফোনে কথা বলতে বলতে কোথাও যাচ্ছিল, কারণ কেউ একজন তাকে এখনই দেখা করতে বলেছে। তখন সেখান দিয়ে হেঁটে আসে তার বস, তাকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু দিয়া তখন তাকে ইগনোর করে চলে যায়। তখন তার বস ভাবে হয়তো তার শরীর থেকে বাজে কোনো গন্ধ আসছে, তাই হয়তো দিয়া তার সাথে কথা বলতে চাচ্ছে না। এরপর আমরা সানকে দেখতে পাই, তার এখন একটা বেকারের শপ রয়েছে আর তার ব্যবসাও এখন ভালোই চলছে। অপরদিকে আমরা দেখি দিয়া একজন ডাক্তারের সাথে দেখা করতে এসেছে। তখন ডাক্তার তাকে বলে, তোমার প্রবলেম আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে, তোমাকে আবারও কিমোথেরাপি নেওয়া শুরু করতে হবে। তখন আমরা বুঝতে পারি দিয়ার ক্যান্সার আছে। দিয়া তখন ডাক্তারকে বলে তার এই সমস্যার কথা তার মা যেন কোনোদিন জানতে না পারে। এরপর একদিন দিয়ার কাছে একটা বার্থডে গিফটের পার্সেল আসে, কিন্তু তাকে এই গিফট কে পাঠিয়েছে তা সে কোনোভাবেই বুঝতে পারে না। তাই সে তার মাকে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কি কোনো পার্সেল পাঠিয়েছো? কিন্তু তার মা বলে, না তো, আমি তো কোনো পার্সেল পাঠাইনি, তোমার বন্ধু হাইয়ন হয়তো এই পার্সেলটা পাঠিয়েছে, কারণ সেই তো জানে তোমার আজকে জন্মদিন। তারপর দিয়া তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। দিয়া তার বয়ফ্রেন্ডকে জানায় তার ক্যান্সার হয়েছে, কিন্তু তার বয়ফ্রেন্ড হিয়ন ভাবে সে হয়তো মজা করছে, যার জন্য সে তার কোনো কথারই গুরুত্ব দেয় না। এরপর দিয়া তার ডাক্তারকে মেসেজ করে জানায় আজ রাতে সে বাড়ি যাচ্ছে, আমি বাড়িতে গিয়ে সেখানে কেমোথেরাপি নেওয়া শুরু করব। সে আবারও তার ডাক্তারকে বলে এই ব্যাপারটা যেন কিছুতেই তার মা জানতে না পারে। এরপর দিয়া তার মায়ের কাছে বাড়িতে চলে আসে। তখন তার মা তার চিকিৎসার কথা জিজ্ঞাসা করে। তখন সে বলে, আচ্ছা তুমি কি তোমার কাজিনের সাথে দেখা করেছিলে? সে কি বলেছে? তখন দিয়া তার মাকে মিথ্যা কথা বলে। দিয়া বলে সে এখন অনেক সুস্থ রয়েছে। তখন তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি দিয়া যে ডাক্তারের কাছে চিকিৎসা করাচ্ছে সেই আসলে দিয়ার কাজিন। এরপর একটা রেস্টুরেন্টে দিয়া তার বন্ধু হাইয়ন ও জিমের সাথে দেখা করে। সেখানে জিম দিয়াকে বলে, তোমাকে দেখে অনেক বয়স্ক আর অসুস্থ মনে হচ্ছে, তোমার আসলে কি হয়েছে? তখন হাইয়ন বলে, কাউকে এভাবে কোনো কিছু বলতে হয় না, এই জন্যই তোমাকে আজীবন সিঙ্গেল থাকতে হবে। হাইয়ন বর্তমানে একটা স্কুল টিচার আর জিম একজন সিভিল ইঞ্জিনিয়ার। তখন দিয়া তাদের কাছে সানের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তারা বলে সানের বর্তমানে একটা বেকারির শপ রয়েছে এবং তার দোকানটি খুব ভালোই চলছে। সে অনলাইনে এবং অফলাইনে দুই জায়গাতেই খুব ভালো সেল করছে। তখন দিয়া মনে মনে ভাবে তার বার্থডে গিফটে হয়তো সানি তাকে পাঠিয়েছিল। তখন দিয়া আরো জিজ্ঞাসা করে, তোমরা কি কখনো আমার ঠিকানা সানকে দিয়েছিলে? এখানে অবাক করা বিষয় হলো কলেজে থাকার সময় দিয়া এবং সান খুবই ভালো বন্ধু ছিল, অথচ এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও তাদের আর কোনো যোগাযোগ নেই। আমাদের জীবনেও তো কতই বন্ধু আসে, কিন্তু শেষ পর্যন্ত কয়জনই বা পাশে থাকে। এরপর দিয়া সেখান থেকে কিছু সময়ের জন্য বাইরে চলে যায়। তখন জিম হাইয়নকে জিজ্ঞাসা করে, আচ্ছা তাদের মধ্যে কি কোনো যোগাযোগ নেই? তারা কি এখন আর কোনো কথা বলে না? তখন হাইয়ন বলে, স্কুল লাইফে তাদের মধ্যে এমন কিছু হয়েছিল যার জন্য তারা একে অপর থেকে অনেক দূরে চলে গিয়েছিল। এরপর থেকেই হয়তো তারা নিজেদের মধ্যে আর কোনো যোগাযোগ রাখেনি। তখন জিম বলে, তাহলে আমি তো ভুল করে ফেলেছি, আমি তো আজ সানকে আসতে বলেছি। তখন হাইয়ন বলে, আরে তুমি তো কোনো ভুল করনি, বরঞ্চ এটা অনেক ভালো কাজ করেছো। এরপর আমরা দেখতে পাই দিয়া বাইরে একটা বেঞ্চে বসে আছে। তখন সেখানেই সান চলে আসে। দিয়া সানকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সান দিয়াকে বলে, তুমি কেমন আছো? আর তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছো।
এরপর তারা দুইজনে রেস্টুরেন্টের ভেতর চলে আসে আর তখন জিম হাইওয়ানকে নিয়ে বাইরে চলে যায় যাতে করে দিয়া এবং সান একসাথে কিছু সময় কাটাতে পারে। দিয়া সানকে বলে, আমার জন্মদিনে গিফট পাঠানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আর তুমি তো আমার জন্ম তারিখটাও মনে রেখেছো। তখন সান বলে, গত 7 বছরে তুমি আমাকে একবারও ফোন করনি, একবারও যোগাযোগ করার চেষ্টা করনি, কিন্তু আমি আসলে সবসময় তোমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। তখন দিয়া সানকে তাদের স্কুল লাইফে কাটানো কিছু সময়ের কথা বলে। আসলে সে জানতে চায় সানের পুরনো কথাগুলো মনে আছে কিনা, কারণ তাকে সান একবার বলেছিল তার মেমোরি লস হওয়ার কারণে একসময় সে ভুলে যাবে সব। কিন্তু এখানে সান তার অতীতের সব কথাই বলতে পারে। সে তাদের একসাথে কাটানোর সব মুহূর্তের কথা মনে রেখেছে। এগুলো শুনে দিয়া অনেক ইমোশনাল হয়ে পড়ে। দিয়া তখন বলে, তুমি যখন সবকিছু মনে রাখতে পারো তাহলে 7 বছর আগে কেন আমাকে বলেছিলে যে তুমি একসময় এগুলো সব ভুলে যাবে, আর কেনই বা বলেছিলে আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ না রাখতে। দিয়া তখন নানা রকমের প্রশ্ন করতে থাকে সানকে, এবং মন খারাপ করে সান সেখান থেকে চলে যায়। রাতের বেলা দিয়া তার মাকে বলে, আমি চলে যাব এবং আমি আমার জবটিও ছেড়ে দেব। তখন তার মা বলে, কেন, কোনো কি সমস্যা হয়েছে, কেন হঠাৎ করে জবটা ছেড়ে দিতে চাইছো? তখন দিয়া বলে, তেমন কোনো সমস্যা না, আসলে আমি আমার এই ব্যস্ত জীবন থেকে কিছু সময়ের জন্য ব্রেক নিতে চাচ্ছি। পরের দিন দিয়া অফিসে গিয়ে তার বসের কাছে চাকরি ছাড়ার জন্য আবেদন করে। এটা দেখে তার বস তো খুবই অবাক হয়ে যায় আর বলে, কি হয়েছে তোমার, এসবের মানে কি, তুমি হঠাৎ করেই কেন জবটা ছেড়ে দিতে চাচ্ছ? দিয়া তখন তার বসের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর বেরোনোর সময় দেখতে পায় তার বয়ফ্রেন্ড ইয়ন অন্য একটি মেয়ের সাথে কথা বলছে। এটা দেখে সে খুব রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল। এখন তার বয়ফ্রেন্ড তার পিছে পিছে গিয়ে তার সাথে কথা বলতে চেষ্টা করছিল, কিন্তু দিয়া তাকে বলে, প্লিজ তুমি এখান থেকে চলে যাও এবং আমার সাথে কোনো কথা বলার চেষ্টাও করো না। এরপর দিয়া তার সমস্ত কিছু নিয়ে আবারও তার মায়ের কাছে চলে আসে। এসব দেখে তার মা জিজ্ঞাসা করে, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তখন দিয়া বলে, আমার কিছুই হয়নি মা, তোমাকে তো বলছিলাম আমি আমার ব্যস্ত জীবন থেকে কয়েকটা দিন বিরতি নিতে চাচ্ছি, সে কারণেই আমি চাকরি ছেড়ে এখানে চলে এসেছি। পরের সিনে আমরা দেখতে পাই একদিন রাতের বেলা দিয়া সানের বেকারি শপের সামনে দিয়ে যাচ্ছিল। তখন সান দিয়াকে দেখে তার সাথে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে। তখন দিয়া রাজি হয় এবং তারা দুজনে একটা রেস্টুরেন্টে যায়। এখানে দিয়া বলে, তুমি যেহেতু এখনো সিঙ্গেল আছো তাই চাইলে আমার সাথে রিলেশনশিপে আসতে পারো। দিয়া বলে, আমরা সেই সব জায়গাতে ঘুরবো যেসব জায়গায় আমরা কলেজে থাকতে ঘুরতাম, কিন্তু সান তাতে রাজি হয় না। যাই হোক, এদিকে দিয়ার কাজিন দিয়ার মাকে ফোন করে তার বর্তমান অবস্থার কথা জানিয়ে দেয়। তখন সে বলে, দিয়ার অবস্থা আগের থেকে অনেক খারাপ, তার খুব শীঘ্রই কেমোথেরাপির কোর্স শুরু করতে হবে, আর আপনি ওর দিকে একটু খেয়াল রাখবেন প্লিজ। অপরদিকে বাড়ি ফেরার সময় দিয়া সানকে বলে, সরি, আসলে আমি রেস্টুরেন্টে তোমার সাথে মজা করছিলাম। এরপর দিয়া বাড়ি ফিরলে দিয়ার মা বলে, এত বড় সত্য কথা তুই আমার থেকে লুকালি কিভাবে, তুই কেন আমাকে এত বড় কথাটা জানালি না? তখন দিয়া বলে, সরি মা, আমি আসলে চাইনি তুমি আমাকে নিয়ে বেশি চিন্তা করো। তখন দিয়ার মা বলে, আমার সাথে এখনই হসপিটালে চল, তোকে এখনই কেমোথেরাপি নেওয়া শুরু করতে হবে। এখন দিয়া বলে, মা, আমি 2 বছরে অনেক কেমোথেরাপি নিয়েছি, আমি ভালো হয়ে গিয়েছিলাম, এই ক্যান্সারটি আবার নতুন করে দেখা দিয়েছে, এখন এর থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নেই। তখন সে তার মায়ের কাছে ক্ষমা চায় এসব লুকানোর জন্য। এসব বলে দিয়া তার মাকে জড়িয়ে ধরে এবং প্রচণ্ড কান্না করতে থাকে। এরপর দিয়া তার মায়ের সাথে একটা জায়গায় আসে, সেখানে মৃত ব্যক্তিদের ব্যবহৃত জিনিস স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়, আর সেখানে দিয়ার বাবার স্মৃতি সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেখানে তারা অনেকটা সময় কাটায়। বাড়ি ফেরার সময় বাসে বসে দিয়ার মা বলে, তুমি আজকে ডিনারে কি খেতে চাও, আমাকে বলো, আমি তোমার জন্য সবকিছু রান্না করব। তখন দিয়া বলে, আমি কারোর সাথে ডেটে যেতে চাই, এমন কাউকে খুঁজে এনে দাও। আর এসব বলে দিয়া খুবই হাসতে থাকে। এসব শুনে দিয়ার মা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। দিয়া বলে, আমি জাস্ট মজা করছিলাম, গতকাল আমার সানের সাথে দেখা হয়েছে, আমি তাকে প্রপোজ করছিলাম কিন্তু সে আমাকে রিজেক্ট করে দিয়েছে, অথচ আমরা ছোটবেলায় একে অপরকে কতই না পছন্দ করতাম। স্কুলের সময়গুলোতে সে আমাকে অনেক পছন্দ করত, কিন্তু জানি না কি হয়ে গেল যে সে আমাকে এতটা দূরে ঠেলে দিল। ছোটবেলায় সে তার বাবা মাকে হারিয়েছে, কিন্তু কখনো আমি তাকে ভেঙে পড়তে দেখিনি, আর তখন থেকে আমি তাকে আরো বেশি ভালোবেসে ফেলেছি। দিয়ার মা দিয়ার এমন অবস্থা দেখে পরদিন সানের সাথে দেখা করে। তখন সে সানকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো? সান বলে, না, আমি এখন পর্যন্ত কোনো সম্পর্কে জড়াইনি। তখন দিয়ার মা সানকে বলে, আমি জানি তুমি দিয়াকে অনেক পছন্দ করো, তাহলে তোমরা কেন রিলেশনশিপে যাচ্ছ না? তখন দিয়ার মায়ের মুখে এমন কথা শুনে সান বেশ অবাক হয়ে যায়। দিয়ার মায়ের কাছে সে তার বর্তমান অবস্থার কথা জানতে চায়, কিন্তু সে কিছুতেই বলতে পারে না। তখন মনে মনে অনেক কষ্ট নিয়ে সে বাড়িতে ফিরে আসে। এদিকে দিয়ার অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে যায়। দিয়া তার বান্ধবী হায়নের কাছে তার অসুস্থতার কথা জানায়, সাথে সাথে হায়নও তার অসুস্থতার কথা জানায় জিমকে। এদিকে দিয়ার বয়ফ্রেন্ড বুঝতে পারে দিয়ার আসলে ক্যান্সার হয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই দিয়া হাসপাতালে ভর্তি আছে এবং তার সাথে দেখা করতে আসে তার বন্ধু হাইয়ান এবং জিম। কিছুক্ষণ পর সেখানে ইয়নও চলে আসে। ইয়ন দিয়াকে বলে, তুমি আমার সাথে শহরে চলে আসো, আমি সেখানে গিয়ে তোমাকে আরো ভালো ডাক্তার দেখাবো, তোমাকে আরো ভালো চিকিৎসা করাবো। তখন দিয়া বলে, আমি সব ধরনের চিকিৎসা করিয়েছি, এমনকি সার্জারিও করিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার মনে হয় আমার কাছে খুব কম সময় আছে, তাই আমি আমার শেষ দিনগুলো আমার পরিবার ও বন্ধু বান্ধবের সাথে কাটাতে চাই। এদিকে আমরা সানকে দেখতে পাই যে দিয়ার সাথে দেখা করার জন্য চলে এসেছে, কিন্তু সে দরজার বাইরে দাঁড়িয়ে দিয়ার কথাগুলো শুনছিল। তখন দিয়ার কথা শুনে তার খুবই খারাপ লাগে, তার নিজের উপর খুব রাগ হয়,
কারণ সে কয়েকদিন আগে দিয়ার প্রপোজালটি রিজেক্ট করে দিয়েছিল। এই ভেবে সান দিয়ার সাথে কথা না বলে সেখান থেকে চলে আসে। অপরদিকে দিয়ার মা ডাক্তারের সাথে কথা বলছিল, তখন ডাক্তার বলে দিয়ার আবারও কেমোথেরাপি দেওয়া শুরু করা দরকার। তখন সেখানে দিয়া চলে আসে আর দিয়া বলে, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? তুমি কি এই সময়টুকু হসপিটালে বসে কাটাতে চাইতে? নিশ্চয়ই তুমি শেষ সময়টুকু তোমার পরিবারের সাথেই কাটাতে চাইতে, ভালোবাসার মানুষগুলোর সাথে কাটাতে চাইতে। দিয়ার কথা শুনে ডাক্তার যেন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। এরপর দিয়া তার মাকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপর একদিন দিয়া আর সান এক লেকের পাশে দাঁড়িয়ে দেখা করতে যায়। সেখানে সান দিয়াকে নানাভাবে বোঝাতে চাইছিল যে সে দিয়াকে অনেক ভালোবাসে, সে দিয়াকে প্রপোজ করে ফেলে। পেছন থেকে কথাগুলো তাদের বন্ধু জিম শুনে ফেলে। তখনই সে গিয়ে তাদের সকল বন্ধুদেরকে তাদের সম্পর্কের কথা জানিয়ে দেয়। পরের সিনে সান দিয়াকে বেকারি শপে নিয়ে আসে। সান তার দোকানের মধ্যে দিয়ার জন্য একটা সারপ্রাইজের আয়োজন করছিল। সেখানে তাদের স্কুল লাইফের অনেক বন্ধুরা উপস্থিত ছিল। সান সেখানে সবার সামনে তাকে প্রপোজ করে আর তাকে একটা আংটি উপহার দেয়, বিয়ের প্রস্তাব দেয়। তখন দিয়া বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? গতকালকে তুমি আমাকে প্রপোজ করেছিলে আর আজকে বিয়ের প্রস্তাব দিচ্ছ? সান বলে, 20 বছর ধরে আমরা একে অপরকে পছন্দ করি আর আমি গত 7 বছর ধরে কেবল তোমার কথাই ভেবেছি, কেবল তোমাকেই ভালোবেসেছি, কিন্তু কখনোই এই কথাটি মুখ ফুটে বলতে পারিনি। তখন দিয়া বলে, তুমি গত 7 বছর আমাকে নিয়ে ভাবলেও, আমাকে ভালোবাসলেও আমি কিন্তু খুব কম সময় তোমাকে ভেবেছি, সুতরাং এই পাগলামিগুলো বন্ধ করো। কিন্তু সান তার সিদ্ধান্তের কোনো নড়চড় করে না। সান বলে, তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ? আমি তোমাকে ভুলে যাব এই জন্য, নাকি তোমার কাছে বেশি সময় নাই সেজন্য? এই কথা শুনে দিয়া সেখান থেকে রেগে চলে আসে। বাড়িতে এসে তার মায়ের সাথে রাগারাগি করে, চিৎকার করে বলে, তুমি সানকে আমার ক্যান্সারের কথা কেন জানালে? তুমি কি চাও সবাই আমার উপর দয়া করুক, করুণা করুক, মৃত্যুর আগ পর্যন্ত সান আমার সাথে থাকুক? কিন্তু আমার মৃত্যুর পর তার কি হবে তা কি একবার ভেবে দেখেছো? সে ছোটবেলা থেকেই তার পরিবারকে হারিয়েছে। এখন আমাকে হারানোর যন্ত্রণাটা আমি তাকে আর দিতে চাই না। এদিকে তাদের কথাগুলো তার বন্ধু হাইয়ান বাইরে থেকে শুনতে পায়। সে খুব কষ্ট পায়। তার ধারণাই ছিল না যে দিয়া এত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। পরের দিন দিয়া সানের সাথে দেখা করে। সান বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, যে কথাটা আমি তোমার থেকে লুকিয়েছিলাম, আর এই কথাটি আমি কাউকে কখনোই বলিনি। এই বলে সান দিয়াকে ঘরে নিয়ে আসে। সেখানে তার ঘরে অনেকগুলো চিরকুট লাগানো ছিল। সান দিয়াকে একটা ডায়েরি দেয়, যে ডায়েরিতে তাদের ছোটবেলার অনেক কিছু লেখা ছিল। তখন সান বলে, আমাকে প্রতিদিন এই ডায়েরিটা পড়তে হয়, কারণ আমি কখনোই চাই না তোমাকে ভুলে যেতে। কিন্তু আমি জানি একদিন আমি আমার কোনো স্মৃতি মনে রাখতে পারবো না, কারণ আমার এই মেমোরি লসের সমস্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই তোমার মতো আমার কাছেও এত বেশি সময় নেই। খুব শীঘ্রই হয়তো আমি সবাইকে ভুলে যাব। তখন আমি আর তোমাদের কাউকেই চিনতে পারবো না। এত বছর পর আমি তোমাকে বার্থডে কেক পাঠিয়েছি, কারণ পরের বছর হয়তো আমি তোমাকে মনে নাও রাখতে পারি। এসব শুনে দিয়া অনেক কষ্ট পায়। সে কান্না করতে করতে বাড়িতে চলে আসে। তখন সান বলে, আমরা কেন আবার এক হতে পারবো না? তুমি আমাকে বারবার রিজেক্ট করে দাও, কিন্তু আমি তোমাকে বারবার প্রপোজ করেই যাব, কারণ তোমার রিয়াকশনগুলো আমি মনে রাখতে পারবো না। তখন দিয়া বলে, আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। সান বলে, তাতে কি, কষ্ট কি, একসময় তো আমি ভুলেই যাব। কিন্তু দিয়া তাকে মানা করে দিয়ে সেখান থেকে চলে যায়। দিয়া বাড়িতে এসে মন খারাপ করে বসে থাকে। তখন তার মা এসে বলে, তুমি কেন সানকে মেনে নিচ্ছ না? সে তোমাকে অনেক ভালোবাসে। এখন দিয়া বলে, সান ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছে। সে পুরো পৃথিবীতে একা হয়ে গিয়েছে, কিন্তু সে কখনো ভেঙে পড়েনি। এখন সে একা একা বাঁচতে শিখে গেছে। কিন্তু এখন যদি আমি আবারও ওর জীবনে এসে হারিয়ে যাই, তখন ও খুব একা হয়ে পড়বে। তখন সে কষ্টটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। তাই ওকে এভাবে জেনে শুনে কষ্ট দেওয়াটা আমার একদমই উচিত হবে না। ও এসব মেনে নিতে পারবে না। এসব কথা বলে দিয়া তার মায়ের সাথে প্রচন্ড কান্না করতে শুরু করে। দিয়ার মা বলে, আমি কিছুই বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। তখন তার মা বলে, তোমরা এক হয়ে যাও, হোক না সেটা কিছুদিনের জন্য, তবুও তোমাদের মনে আর কোনো অপূর্ণতা থাকবে না। দিয়া তার মায়ের কথা শুনে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। পরের দিন তারা আবার দেখা করে। সান বলে, আমার জায়গায় তুমি থাকলে তুমি কাকে মনে রাখতে? নিশ্চয়ই তাকে যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমিও ঠিক তেমনটাই চাই। আমি জীবনের শেষ পর্যন্ত তোমার সাথে কাটাতে চাই। কিন্তু দিয়া এবারও তাকে রিজেক্ট করে দেয়। সান তখন খুবই কষ্ট পায়। সে বলে, আমি প্রতিদিনই একটু একটু করে সবকিছু ভুলে যাচ্ছি, আর তুমি তোমার জীবনের শেষ সময়টুকু হারিয়ে ফেলছো। কিন্তু তাতে কি? অনেকে তো সারা জীবন একসাথে থেকেও খুশি থাকতে পারে না। স্মরণীয় করে রাখার জন্য তারা কোনো স্মৃতি খুঁজে পায় না। কিন্তু এখনো আমাদের কাছে অনেক সুযোগ আছে। আমি অনেক বছর চাই না, আমি তোমার সাথে অল্প কিছু সময় কাটাতে চাই। তোমার সাথে অল্প কিছু সময় কাটাতে পারলেই আমি খুশি হব। শুধু থেকে যাবে স্মরণীয় করে রাখার মতো কিছু মুহূর্ত। সানের কথা শুনে দিয়ে অবশেষে রাজি হয়ে যায়। তারা দুজনে বিয়ে করে, একসঙ্গে থাকতে শুরু করে। তারা তাদের প্রত্যেকটা মুহূর্ত এমনভাবে উপভোগ করে যেন তা সারা জীবন মনে থাকে। এর পরের সিনে আমরা দেখি সান বাইরে এসে তার পুরনো কথাগুলো মুখস্থ করছিল। অর্থাৎ সান প্রতিদিনই তার পুরনো কথাগুলো পড়তে থাকে, যাতে করে সে কোনো কিছুই না ভুলে। একদিন তারা দুজনে মিলে ঘর গোছাচ্ছিল। তখন সান একটা পকেটের মধ্যে একটা লকেট দেখতে পায়। দিয়ে বলে, স্কুলে থাকার সময় তুমি এটা আমাকে উপহার দিয়েছিলে। কিন্তু সান এই ব্যাপারটা একদমই ভুলে গিয়েছিল। দিয়ে বলার পর তার মনে পড়ে, কিন্তু পরের দিনই তা আবার সে ভুলতে যায়। অর্থাৎ সানের কন্ডিশন ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছে। বর্তমানে সান শুধু সেগুলোই মনে রাখতে পারে যা সে ডায়েরিতে লিখে রেখেছিল। একদিন সান ঘর পরিষ্কার করার সময় দিয়ার মেডিসিনগুলো আলমারিতে তুলে রাখে। রাতের বেলা দিয়ার যখন খুব পেট ব্যথা শুরু হয়, তখন দিয়ার মেডিসিনগুলো খুব প্রয়োজন ছিল। সান সব জায়গায় খুঁজে ওই মেডিসিনগুলো খুঁজে পাচ্ছিল না। তখন দিয়া বলে, কিচেনে খুঁজে দেখো, সেখানে যেতে পারে। কিন্তু
সেখানে গিয়েও সান মেডিসিনগুলো অন্য জায়গায় খুঁজতে থাকে, কারণ সে আসলে ভুলেই গিয়েছিল যে মেডিসিনগুলো কোথায় রাখা আছে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর সান মেডিসিনগুলো দেখতে পায়। এরপর ওষুধগুলো খাওয়ার পর দিয়া একটু সুস্থ হয়। তখন দিয়া দেখতে পায় সান মন খারাপ করে বাইরে বসে আছে, কারণ সান ভাবতে থাকে তার জন্য হয়তো আজকে দিয়ার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারত। তখন দিয়া বলে, তোমার আসলে এতে কোনো দোষ নেই, নিজের জিনিসগুলো নিজেকেই সামলে রাখা উচিত। আজকের পর থেকে আমি আমার মেডিসিনগুলো নিজেই সামলে রাখবো, তুমি শুধু নিজের খেয়াল রেখো। এভাবেই অনেক দিন কেটে যায়। একদিন বৃষ্টির সময় দিয়ে আইসক্রিম খেতে যায়। এটা শুনে সান আইসক্রিম আনার জন্য দোকানে যায়। আইসক্রিম কেনার পর সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর সে বাড়িতে যাওয়ার রাস্তা ভুলে যায়, আর তার কাছে থাকা ডায়েরিটাও ছিল না, যার কারণে সে রাস্তা খুঁজে পাচ্ছিল না। অপরদিকে আমরা দিয়াকে দেখতে পাই যে হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়ছে, আর সৌভাগ্যক্রমে তার সেখানে মা চলে আসে। সে তখন তাড়াতাড়ি করে দিয়াকে হাসপাতালে নিয়ে আসে। আর এদিকে সান কিছুতেই তার বাড়ির কথা মনে করতে পারছিল না। সে তখন হতাশ হয়ে তার হাতে থাকা আইসক্রিমটি রাগ করে মাটিতেই ফেলে দেয়। এদিকে হসপিটালে দিয়ার বন্ধুরা চলে আসে। সেখানে তারা সানকে দেখতে না পেয়ে সানকে কল করে, কিন্তু সান ফোনটাও বাড়িতে ফেলে আসার কারণে কলটা রিসিভ হয় না। তাই জিম তখন সানকে খোঁজার জন্য বাড়িতে চলে যায়। এদিকে সান অনেক কষ্টের পর নিজের বাড়িতে আসতে পারে। বাড়িতে এসে সে দিয়ার পরিবর্তে জিমকে দেখতে পায়। তখন সে জিমকে জিজ্ঞাসা করে, দিয়া কোথায়? জিম মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, দিয়া আর আমাদের মাঝে নেই, সে আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গিয়েছে। দিয়া মারা গেছে এই কথাটা সান কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তখন সে চিৎকার করে বলতে থাকে, আমাকে দিয়ার কাছে নিয়ে চলো। এরপর সে প্রচণ্ড কান্না করতে থাকে। তার নিজের উপর প্রচণ্ড রাগ হয়। সে ভাবতে থাকে তার এই ভুলে যাওয়া রোগের কারণেই হয়তো সে দিয়াকে হারিয়ে ফেলেছে। সে নিজেকে দিয়ার মৃত্যুর জন্য দায়ী মনে করতে থাকে। এরপর অনেক সময় কেটে যায়। আমরা সানকে মন খারাপ করে বসে থাকতে দেখি। সান এখনও দিয়ার স্মৃতিগুলো মনে রেখে যাচ্ছে। তখন তার মনে পড়ে দিয়া তার জন্য মাটির নিচে কিছু একটা লুকিয়ে রেখেছিল, আর ওই জিনিসটা কোথায় রেখেছিল তা মোবাইলে লেখা ছিল। সান তখন সেখানে গিয়ে সেই জিনিসগুলো বের করে। সেখানে ছিল স্কুলের সময় সানের দেওয়া সেই লকেটটা আর একটি মোবাইল ফোন। মোবাইল ফোনটিতে দিয়া একটা ভিডিও রেকর্ড রেখেছিল। ভিডিওটিতে দিয়া বলেছিল, সান তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে মনে রেখো, তোমার এই ভুলে যাওয়া রোগটিকে তুমি নিজের জন্য কখনো দুর্বলতা মনে করবে না, কারণ মানুষের হৃদয়ের মাঝে পুরো একটা দুনিয়া থাকে। সেখানে আমরা কিছু মানুষকে জায়গা দেই, কিছু মানুষকে ভালো লাগে আর কিছু মানুষকে মন্দ লাগে। যদি কখনো তোমার স্মৃতিগুলো হারিয়ে ফেলো, তবুও তোমার এই হৃদয়ে থাকা অনুভূতিগুলো হারিয়ে ফেলবে না। আর আমি সারা জীবনে তোমার হৃদয়ের অনুভূতির মাঝে থাকবো, তুমি কখনোই আমাকে ভুলে যাবে না। আর তোমার সাথে আমার দিনগুলো খুব সুন্দর কেটেছে। 1000 বছর বাঁচার থেকে তোমার সাথে কয়েকটি মাস কাটিয়ে আমি জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পেরেছি। ধন্যবাদ তোমাকে আমাকে এত সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য। আর হ্যাঁ, ছোটবেলা থেকে আজ অবধি তোমাকে একটা কথা কখনোই বলতে পারিনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এসব শুনে সান প্রচণ্ড কান্না করতে থাকে। এরপর মুভির শেষে আমরা দেখতে পাই একজন বৃদ্ধ লোক একটি লকেট নিয়ে বসে আছে, আর ওই লকেটে ছিল দিয়ার ছবি। তখন আমরা বুঝতে পারি এই বৃদ্ধ লোকটি হলো সান, যে জীবনের শেষ অবধি দিয়াকে মনে রাখার চেষ্টা করেছে। আর এমন একটি সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মুভিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।